অ্যান্ড ইনাম ভাই আছেন, সবাইকেই বুঝতে পারছি না। আমি জাস্ট গল্প বলি, আমি আর কিছু বলতে পারবো না। আমার এই অভিযান শুরুর আগে যখন শুরু করছিলাম, শুরুর মাঝখানে আবার একটা প্রেস কনফারেন্স হয়েছিল ঢাকাতে, তখন আপা কাছ হাত থেকে পতাকা নিয়েছিলাম। আজকে আপা এখানে আছেন, সেজন্য আমার খুবই ভালো লাগছে। যখন শুনেছি যে আপা থাকবেন, তখন আরো এটা বেশি ভালো লেগেছিল যে হ্যাঁ, তাহলে শুরুটা এবং শেষটাও নিশ্চয়ই আমি সেটা চাই যে আমাদের সাথে যাবেন। তো যাই হোক, আমি সিটি সামিট এই অভিযানটা শুরু করেছিলাম ইরানি থেকে 25শে ফেব্রুয়ারি। তখন ছিল এবং অসংখ্য মানুষ যারা আমাকে সহযোগিতা করেছে বিভিন্নভাবে, ব্যক্তিগতভাবে। তো সবাইকে আমি শুরুতে ধন্যবাদ দিয়ে নিচ্ছি। তো আমার অভিযান শুরুর সময় ইউএনডিপির পক্ষ থেকেই কক্সবাজারে সেখানে দারুণ একটা ইভেন্ট করেছিল, সেই ইভেন্ট থেকে শুরু হয়। ইভেন্টে ইউএনডিপির যে কান্ট্রি হেড স্টেফান মিলার ছিলেন, তো তাদের টিম ছিল। তো তখনই সেখান থেকে শুরু হয় আর কি তাদের মাধ্যমে, এবং তারা আমার সাথে কিছুটা সময় হেঁটেছিলেন সমুদ্র সৈকত ধরে। তারপরে চলে আসি ইনানি, কক্সবাজার হয়ে চট্টগ্রাম, এবং চট্টগ্রাম যখন পেরিয়ে যায় তখন চট্টগ্রামের বন্ধুরা তখন আমাকে চট্টগ্রাম অংশটা সহযোগিতা করেছিল, এবং আমার এই পথে বিভিন্ন সময় বিভিন্ন বন্ধুরা সাথে ছিল, যেটা আমার জন্য খুবই সহজ ছিল এই পথটা হাঁটতে। আমরা দারুণ কিছু সময় হেঁটেছিলাম আমরা সমুদ্র সৈকতের পাড় ধরে, সেটা গোয়ালখালী সি বিচ বলে যে সীতাকুণ্ডের ওই অংশটা ধরে আমরা হেঁটেছিলাম। এবং এতটাই গরম ছিল যে রোদের মধ্যে হাঁটা যাচ্ছিল না, মানে একটু হাঁটার পরেই আবার যেখানে গাছের একটু ছায়া পেতাম সেখানেই বসতাম। আর হাইওয়েতে যখন হাঁটতাম তখন তো কোনো প্রকার মানে পুরোটা পথই রোদ ছিল, যে কারণেই এই পথটা হাঁটতে বেশি কষ্ট হয়েছে। এবং আমরা ওই ক্ষেতের আইলের যেখানেই সুযোগ ছায়া পেয়েছি সেখানেই আমরা একটু রেস্ট করেছি। যাবার পথে এটা সম্ভবত চিল অনুভয়, হ্যাঁ, এটা গাড়ির সাথে বাড়ি খেয়ে রাস্তায় পড়েছিল। তো পরে সেখান থেকে তুলে নিয়ে সাইডে রেখে এসেছিলাম, জানি না সেটা বেঁচে আছে কি না। তারপরে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসতে প্রায় 800 কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে হয়েছিল। ঢাকায় এসে এখানে কটা দিন 4-5টা দিন রেস্ট করি, এবং ঢাকাতে একটা প্রেস কনফারেন্স হয়। আমরা সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের গল্পটা বলি, এবং তারপরে টাঙ্গাইল হয়ে যমুনা পাড়ের দিকে যাই, এবং আমরা যমুনা নদীর পাড় ধরে অনেকটা পথ হেঁটেছিলাম। এই হাঁটার সময় যেদিন যমুনা নদী পার হব সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল এবং উইন্ডি ছিল, যে কারণে যমুনার অনেক ঢেউ ছিল, অনেক বড় বড় স্রোত ছিল। এবং সেদিন 28 কিলোমিটার পথ হেঁটে যমুনার পাড়ে যাওয়ার পরে বিকেল 4টার সময় আমরা যমুনা নদীতে নামি সাঁতরে পার হওয়ার জন্য, যেহেতু যমুনা ব্রিজের উপর দিয়ে হাঁটার জন্য পারমিশন পাইনি। কোনোভাবে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তো তারপরে যমুনা নদীটা সাঁতরাই। আমি সাঁতরানোর কারণ হলো যে আমার ইচ্ছে ছিল যে আমি কোনো প্রকার যানবাহন ব্যবহার করব না, সেটা মোটরেবলই হোক বা নন মোটরেবল হোক। তো অনেকেই বলেছিল যে নৌকা নিয়ে অথবা পার পেরিয়ে ওই পাশে চলে যাই, কিন্তু আমার কিছু ছিল যে না, আমি কোনো প্রকার যানবাহন ব্যবহার করব না, প্রয়োজনে সাঁতার কেটে যাব। তো সেই সাঁতার কেটে গিয়েছিলাম। তো আমার সাথে সহযোগিতা করেছিল আমাদের মন ভাই, হুমান ইশতিয়াক মন, তারপরে শাহানাজ ছিল, এরকম টাঙ্গাইলের আরও বেশ কয়েকজন ছিল। তো সব মিলে আমরা 7 জন মানুষ আমরা যমুনা নদীতে সাঁতরেছিলাম। তো সেই অনেক বড় বড় ঢেউ মাথার উপর দিয়ে গেছে, এবং আমি যে পরিমাণ যমুনার জল খেয়েছি সেই পরিমাণ জল মানে আমি এখন সারা জীবনে খাইনি।
আমরা প্রায় 3 কিলোমিটার পথ এই নদী পথ সাঁতরেছিলাম আর কি, মানে সাঁতারের অংশটা প্রায় 3 কিলোমিটার ছিল, 2722 মিটার আমরা সাঁতার কেটেছিলাম। তো তারপরে আবার আমরা হাঁটতে থাকি বাংলাদেশের পর বিভিন্ন একদম গ্রামের ভেতর দিয়ে হাইওয়ে ধরে। এমনও সময় হয়েছে আমরা মানুষের বাড়ির উঠানের উপর দিয়ে গেছি। তো যেহেতু গুগল ম্যাপ আমরা ব্যবহার করেছিলাম, সেই গুগল ম্যাপের কারণে এমনও হয়েছে যে একবার আমরা একবারে রান্নাঘরে ঢুকে গিয়েছিলাম, পরে আর রাস্তা পাইনি। তো এবং বাংলাদেশে অসংখ্য নদী পার হয়েছে, সেই নদীগুলোর এত সুন্দর সুন্দর নাম। তো একটা নদী পেলাম বাঙালি নদী। তো তখন আবার খুঁজতেছিলাম যে অন্য কোনো ভাষার নদী আছে কিনা, যে ইংরেজি নদী, হিন্দি নদী বা বিভিন্ন ধরনের নেপালি নদী আছে কিনা। তো শুধু বাঙালি নদী পেয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম 0 পয়েন্টে, বাংলা বান্ধা গিয়ে বর্ডার ক্রস করি। তো এই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমার অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, প্রতিবন্ধকতা ছিল। তার মধ্যে সবথেকে বড় ছিল ভিসাটা, যে ভিসাটা পেতে অসুবিধা হয়ে মানে সময় লেগে গিয়েছিল, এবং লাস্ট মুহূর্তে গিয়ে ভিসা পেয়েছিলাম অনেক ঘটনার প্রেক্ষিতে গিয়ে। তো যাই হোক, ভিসা পেয়ে যখন ইন্ডিয়াতে ঢুকে যাই, ইন্ডিয়াতে ঢোকার পরে ভেবেছিলাম যে সেই পথটা অচেনা পথ, কিন্তু সেটা কেমন হবে জানি না। কিন্তু অচেনা পথ হলেও ইন্ডিয়ার ভেতরে খুব দারুণ সহযোগিতা পেয়েছিলাম সেই গ্রামের মানুষদের, যে চা বাগানের ভেতর দিয়ে গিয়েছি, গ্রামের ভেতর দিয়ে, সেই সময়গুলোতেও খুবই দারুণ সহযোগিতা পেয়েছি। এবং নকশালবাড়িতে আমার ঈদের দিন পড়েছিল, ঈদের দিন সকালে ঈদের নামাজ পড়েছিলাম নকশালবাড়িতে। সে জায়গায় একটা পরিবারের বাড়িতে ছিলাম, মানে এক ভদ্রলোক, তিনি অটো বাইক চালায়, ওই ব্যাটারি চালিত রিক্সা চালায়। তো তার বাড়িতে ছিলাম, কিন্তু সে এতটাই আপন করে নিয়েছিল যে আমি তার একদম সন্তান হয়ে গেলাম। বাসায় থেকে যখন ফিরে আসি এক রাত থেকে, তখন তার ওয়াইফ আমাকে আর আসতে দেবে না। বাবা, তুমি আরেকটা দিন থেকে যাও, আরেকটা দিন তোমাকে কিছু খাওয়াতে পারলাম না, আরেকটা দিন থেকে যাও। কিন্তু আমি আর থাকতে পারিনি। তো তারপরে আবার নেপালে ঢুকে গেলাম। নেপালে যাওয়ার পরে আবার সেখানে যোগ দিল অনু ভাই এবং সাকিব নাজিম ভাই। কানাডা থেকে এসেছিলেন সাকিব ভাই, আর ঢাকা থেকে অনু ভাই গিয়ে যোগ দেয় কাঞ্চনজঙ্ঘা এরিয়ার ওই অংশটাতে। তো আমার এই অভিযানের ইচ্ছে ছিল যে আমি যেহেতু একদম 0 থেকে উপরের দিকে উঠে যাচ্ছি গ্র্যাজুয়ালি, তো বেস ক্যাম্পে যাওয়ার আগে বা ওই হিমালয়ের পথটা হাঁটার আগে আমি যদি একটু হাইট গেইন করে যেতে পারি, তাহলে হয়তো আমার জন্য সহজ হবে। সেই জন্য আমার প্ল্যান ছিল যে আমি একটু কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে গিয়ে একটু হাইট গেইন করে যাব। তো সেই জন্য ওই সময়টাতে অনু ভাই আমার সাথে যোগ দেয়, এবং এই প্ল্যানটা আমরা আগে থেকেই করেছিলাম আমাদের ওই আইটিনারির শুরু থেকেই। এবং কাঞ্চনজঙ্ঘা ওই এরিয়াটা খুবই সুন্দর জায়গা, যেহেতু ওই জায়গায় ট্রেকারটা খুবই কম যায়, যেই কারণে হয়। তো এইটা ছিল আমার কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্পে সেই পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আমি আমার পুরো অভিযানের যে স্লোগানটা ছিল যে বিট প্লাস্টিক পলিউশন, রিডিউসিং কার্বন ইমিশন। তো আমি পুরো পথেই চেষ্টা করেছি যে প্লাস্টিক, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো পড়েছিল সেগুলো কুড়ানোর জন্য কুড়িয়েছি। পুরো পথেই আমি এইগুলো করেছি, যে যতটুকু পেরেছি কুড়িয়ে মানুষকে সচেতন করা এবং মানুষকে বলা। তারপরে বেস ক্যাম্পে চলে যাই। বেস ক্যাম্পে গিয়ে আমি 29 এপ্রিল বেস ক্যাম্পে গিয়ে পৌঁছাই। 64তম দিনে গিয়ে আমি বেস ক্যাম্পে পৌঁছাই, এভারেস্ট বেস ক্যাম্পে। তো সেখানে তারপরে যে শেরপারা যে পূজাটা করে, সে আমাদের পূজা হয় সকল আমাদের ক্লাইম্বারদেরকে নিয়ে। তো আমি 8K-র মাধ্যমে অভিযানটা করেছিলাম, 8K এজেন্সির মাধ্যমে। এটা আমাদের বেস ক্যাম্প ছিল। বেস ক্যাম্পে প্রচণ্ড ওয়েদার প্রথম দিকে খারাপ ছিল। তারপর আমাদের রোটেশন শুরু হয় খুম্বুয়াইজ ফল থেকে শুরু করে। আমি 6 তারিখ রাত 1:30টার সময় রোটেশনে বের হই। পরের দিন ভোরবেলায় ক্যাম্প 1-এ পৌঁছাই। ক্যাম্প 1-এ আমি এক রাত থাকি। তারপর ক্যাম্প 1 থেকে ক্যাম্প 2-এ যাই। ক্যাম্প 2-এ থেকে ক্যাম্প 3-এর নিচ পর্যন্ত যাই, নিচে যেখানে জুমার পয়েন্ট, সেই পর্যন্ত গিয়ে আবার নেমে আসি। এসে ক্যাম্প 2-এ থেকে তারপরে বেস ক্যাম্পে নেমে আসি। এবং বেস ক্যাম্পে আমি তো নেমে আসি ঠিক 3 ঘন্টার মধ্যে, ক্যাম্প 2 থেকে।
তো তারপরে ভালো ওয়েদারের জন্য অপেক্ষা করি সামিট পুশের জন্য। তো সামিট পুশ তারপরে 16 তারিখে আমি সামিট পুশ করি। তো এর মধ্যে একটু বলে রাখি, আমার সাথে যে শেরপা গাইড ছিল তাসিক আলজিন শেরপা, সে একটা রেকর্ড করার জন্য ট্রাই করছিল, ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য, যে 20 দিনের মধ্যে 4বার এভারেস্ট ক্লাইম্ব করবে। তো সে রুট ফিক্সিং টিমের সাথে গিয়ে 9 তারিখে সামিট করে, 9 তারিখ বিকেল 5টায় সামিট করে 11 তারিখে বেস ক্যাম্পে নেমে আসে। বেস ক্যাম্পে এসে 11 তারিখে রাতে আবার বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে 14 তারিখে সামিট করে। 14 তারিখে সামিট করে 16 তারিখ সকালবেলায় বেস ক্যাম্পে নেমে আসে, এসে বলে যে শাকিল চলো রেডি হও। সেই 16 তারিখ রাতে আবার দুজন বের হয়ে 19 তারিখে সামিট করে আমরা 20 তারিখে বেস ক্যাম্পে নেমে আসি। আবার সে 20 তারিখ রাতে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে 23 তারিখে সামিট করে। তো এই যে একটা অতিমানবিকা, সে 14 দিন 10 ঘন্টা 11 মিনিটে 4বার সামিট করে এভারেস্ট। তো তারপরে আমরা দুজনেই একসাথে 16 তারিখে বের হই মূলত সামিটের উদ্দেশ্যে। এদিকে খুম্বাইস ফলে যখন ফিরে আসি সেই সময় দিনের বেলার ছবি, কারণ রাতের বেলায় উপরে যাওয়ার সময় ছবি তুলতে পারিনি। এটা হলো আমি যে পথটা ধরে গিয়েছিলাম, আমার ডান পাশে যে ম্যাপের রোডটা আছে, কক্সবাজার থেকে শুরু করে একদম এভারেস্টের পর্যন্ত, ওটা বেস ক্যাম্প পর্যন্ত মার্ক করেছিলাম। বেস ক্যাম্প পর্যন্ত, পরে বেস ক্যাম্পের উপরে আরই করতে পারিনি। আর এইটা হলো আমার সামিটে একটা ছবি দুজন একসাথে তুলতে পেরেছিলাম, একটা সেলফি তুলেছিলাম সামিটে এটা। কারণ সামিটে যখন উঠে যায় তখন এতটা উইন্ডি ছিল। 19 তারিখে ছিল যে আমরা জানতাম যে 19 তারিখে ওয়েদার ভালো থাকবে কিন্তু উইন্ডি থাকবে। নিশা ভ্রমণ সেটা ওয়েদার আপডেটটা নিয়েছিলেন। তো আমরা চেষ্টা করছিলাম যে হ্যাঁ যদি উইন্ডি থাকে আমরা উঠে যাব, কিন্তু ওয়েদার যদি ব্লেজার্ড না থাকে, স্নোয়িং না হয়, তো আমরা হয়তো পারবো। তো সেইভাবে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সারা রাত প্রচণ্ড উইন্ডি ছিল এবং তুষারপাত ছিল। আমি যখন সাউথ সামিটে যাই, সাউথ সামিটের আগে গিয়ে তখন তুষারপাত সেই জায়গাটাতে ছিল, প্রচণ্ড তুষারপাত হচ্ছিল, সামনে হোয়াইট আউট কিছু দেখতে পাচ্ছিলাম না। তো একটা সময় ভাবছিলাম যে ফিরে যাব কি না। তো আবার অনেকেই ফিরে আসছে তখন, মানে সেই দিন 19 তারিখে প্রায় অর্ধেকের বেশি মানুষ সামিট না করে নিচে নেমে আসে। তো তাসিকে বললাম যে তাসি কী করবো, আমরা কি উপরের দিকে যাবো নাকি? তো তাসি আমার দিকে তাকিয়ে একবার বললো যে, যখন তাকাইছি তখন আমি আর মনে হলো যে ভয় পেলাম। তো আমি বললাম যে আমি আবার চলে গেছি। আমি সবসময় তাসির সামনে থাকতাম। তাসি একটা জিনিস বলতো যে মাঝে মাঝে আমাকে বলতো, শাকিল গাইড কি তুমি না আমি? হ্যাঁ, মানে এটা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করতো, কারণ যেটাই করতে বলতো সেটা আমি আগে করে ফেলতাম। তাসিকে একবারের জন্য আমার মানে জুমার চেঞ্জ করে দিতে হয়নি, মানে রূপ কোনো সহযোগিতা করতে হয়নি আর কি, সবগুলো আমি নিজেই করেছি, যে কারণে বারবার আমাকে এই কথাটাই বলতো। তো আমরা তারপরে সব থেকে ভয় পেয়েছিলাম আমি হিলারি স্টেপে। আমি জানি না বাবুর ভাই লাস্টে হিলারি স্টেপে একটা ডেড বডি ছিল, ওটা দেখেছিলেন কি, আপনাদের সময় ছিল কি না? আচ্ছা, আমি হিলারি স্টেপে দাঁড়িয়েছিলাম, ওঠার সময় প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কিন্তু আমার আমার পায়ের কাছে একটা ডেড বডির মাথা ছিল, যে মাথার কাছে আমার পাটা ছিল। আমি 10-15 মিনিট ছিলাম দাঁড়িয়ে, তখন সেই সময়টাতে আমি একটু মানসিকভাবে মানে একটু ভেঙে যাই, যে উপরের দিকে একটা ডেড বডির সাথে আর উপরে যাচ্ছি, তো সেই সময়টি ভয় পেয়েছিলাম। তো তারপরে উপরে যখন উঠে যাই তখন একটু ওয়েদার ভালো ছিল, ভাবলাম যে ওয়েদার ভালো থাকবে। জাস্ট মুহূর্তের মধ্যে হোয়াইট আউট হয়ে গেল। তখন তো উইন্ডি ছিল, কিন্তু চূড়ায় দাঁড়িয়ে বেশি সময় ছবি থাকতে পারিনি। সব মিলিয়ে 5 থেকে 10 মিনিট ছিলাম, শুধু স্পন্সরের ছবিগুলো তুলতে পেরেছিলাম। আমার নিজের কোনো ছবি নেই ভালো বাদাই করে রাখার মতো, এই একটা আফসোস রয়ে গেছে। তারপরে যখন আমরা নেমে আসি, আমি সবথেকে বেশি অভিভূত হয়েছিলাম যে যখন আমি ফোরচে গ্রামে নেমে আসি বেস ক্যাম্প থেকে, সে সময় পুরো ফোরচে গ্রামের যে শেরপা কমিউনিটি, প্রত্যেকটা মানুষ আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, সব গ্রাম থেকে উপরে এসে এইভাবে সবাই লাইন ধরে দাঁড়িয়েছিল খাদা নিয়ে। তো আমি এতটা ভাবিনি যে আমাকেও তারা এইভাবে ওয়েলকাম করবে, যে হ্যাঁ তাসি সে ওয়ার্ল্ড রেকর্ড করেছে, তার জন্য তার গ্রামের মানুষ, তার পরিবার তার জন্য এরকম একটা সেলিব্রেশন করছে, কিন্তু সেখানে আমাকে যে তারা এতটা সেলিব্রেশন করবে, যে আমাকে সেখানে বুঝতেই দেয়নি যে আমি অন্য কেউ। তো তখন মনে হচ্ছিল যে আমি আর তাসি দুই ভাই, দুজনে আমরা এভারেস্ট ক্লাইম্ব করে এলাম, আমার পরিবার আমাদেরকে রিসিভ করছে। তো পুরোটা সময় এরকম ছিল, মানে তারপর পুরো গ্রাম আমাদেরকে ঘোরায়, আমরা পুরো গ্রাম ঘুরে যাই।
এবং এটা আমরা কাঠমান্ডুতে যখন আসি, কাঠমান্ডু এয়ারপোর্টেও দেখি যে সেম অবস্থা, সেখানেও কাঠমান্ডু এয়ারপোর্টেও আমাদেরকে ঠিক একইভাবে রিসিভ করছে, মানে পুরো গ্রাম মানে শেরপা কমিউনিটি এসে এবং নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন তারাও ছিল, সবাই মিলে আমাদেরকে রিসিভ করে, তারপরে ছাদ খোলা গাড়িতে করে নিয়ে কাঠমান্ডুতে পুরোটা ঘোরায় আমাদেরকে। এটা আমাদের নেপালে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে আমরা গিয়েছিলাম, সেখানে আরও কিছু বেশি বাংলাদেশ থেকে স্টুডেন্ট গিয়েছিল, তাদের সাথে আমরা আমাদের গল্প শেয়ার করি, আমি এবং গ্যালজেন। এইটা আমরা গতকাল যখন এয়ারপোর্টে আসি, তখন এয়ারপোর্টে আমাদের সবাই যখন আমাকে রিসিভ করে সেই সময়ের ছবি। এইটা ছিল সামিটের আমার সব থেকে ভালো ছবি, এর থেকে ভালো ছবি আমার নাই। এই ছবিটা সব থেকে ক্লিয়ার, আর এই একটা ছবিতেই আমি শুধু বাহিরে মানে পেছনের পাহাড়গুলো মানে মাউন্টেনগুলো দেখতে পাচ্ছি, আর কোনো ছবিতেই মাউন্টেন নেই, হোয়াইট আউট হয়ে গেছে। আর একটা মজার বিষয় হলো যে আমার এই হেলমেটের উপর যে ক্যামেরাটা ছিল, ক্যামেরাটা আমি ইরানি থেকে ক্যারি করেছিলাম, এই গোপ্রোটা, এবং টপ পর্যন্ত, কিন্তু একবারের জন্য অন করি নাই। তো এই মজার বিষয়, এই ক্যামেরায় আমার কোনো ছবি নেই। এটা বাংলাদেশের ছবি, পেছনে যে ওয়েদারটা দেখা যাচ্ছে, এই ওয়েদারটাই পুরোটা সময় ছিল, যতটুকু সময় সেখানে ছিলাম। প্রচণ্ড উইন্ডি ছিল আর একদম হোয়াইট আউট ছিল, তো যে কারণেই ভালো কোনো ছবি নেই আর অনেক কিছুই নেই। তো যাই হোক, থ্যাংক ইউ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.